সংসদে সার্বভৌমত্ব বিরোধী কোনো আদেশ মানবে না বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। নির্বাচনের মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশা খসরুর। বিএনপিকে জেতানোর নির্বাচন সাজাচ্ছে সরকার, অভিযোগ জামাতের। রাজনৈতিক মতবিরোধকে দর কষাকষি বলেছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক, বলেছেন ডক্টর ইউনূস। দিলেন ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি, তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে রাজধানী শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল এবং সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ যে সকল প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দলগুলো। তার বাইরের কোনো জবরদস্তিমূলক কোনো প্রস্তাব জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। এদিকে দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত MVT সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক মহলে উদ্ভূত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। ঢাকা ৬ আসনে নির্বাচনী গণমিছিল করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, গণমিছিলে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আপনি? সোমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঢাকা ৬ আসন, অর্থাৎ সূত্রাপুর, গ্যান্ডারিয়া, বংশাল, কোতোয়ালি এবং ওয়ারি, এই কয়েকটি এরিয়া নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঢাকা ৬ আসন। আপনি জানেন যে এর আগে যেটি বলেছিলাম যে ৩টার পরে আসলে গণসংযোগ শুরু হয়েছে। আপনার ব্রাদার্স ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু হয়ে ঢাকা ৬-এর বিভিন্ন এলাকা কিন্তু গণসংযোগের অংশ হিসেবে তারেক রহমান এবং বিএনপি মনোনীত যে প্রার্থী ৬ আসনের তা ইশরাক হোসেন, তিনি তার গণসংযোগ শুরু করেছেন। গণসংযোগের আগে তিনি ৩টি দাবি জনগণের কাছে বলেছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বিএনপির ৩১ দফা আছে, সেই ৩১ দফা সংসদে পাশ করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সাথে আপনি জানেন জুলাই সনদ, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। তার সাথে তিনি বলেছেন যে আপনি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি যে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে তরুণ নেতা স্বৈরাচার এর শেখ হাসিনার চোখে চোখ রেখে যিনি কথা বলেছিলেন সেই ইশরাক হোসেন, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচার নিশ্চিত যা করার জন্য যা যা প্রয়োজন তিনি সংসদে যেতে পারলে সেটি করবেন। একই সাথে আপনি জানেন যেহেতু এই এলাকাটি হচ্ছে আপনার ঢাকা দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজের আখড়া বলা চলে। এই সন্ত্রাস চাঁদাবাজের আখড়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। তিনি বলেছেন যে তার দল থেকে তাকে যদি বিজয়ী করা হয়, জনমানুষের প্রত্যাশা যদি পূরণ হয়, তাহলে তিনি বলেছেন যে এই এলাকা থেকে যত অপরাধ আছে, যত চাঁদাবাজ আছে, সেই অপরাধী চাঁদাবাজীদেরকে দলের ঠাঁই না দিয়ে তাদের বিচারে আওতায় আনা হবে। এবং একই সাথে তিনি বলেছেন যে এই এলাকা থেকে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন, এই এলাকায় গণমানুষের অনেক সমস্যা আছে, যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এই এলাকায় আসলে অনুন্নত এলাকাটা। আপনি জানেন যে এখানে সাদেক হোসেন খোকা একসময় ৩০ বছর আগে তিনি তৎকালীন যে শেখ হাসিনা, তিনি যে আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন, তাকে তিনি হারিয়ে এই এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। গেরিলা থেকে জননেতাতে তিনি রূপান্তর হয়েছিলেন। সেই আসন থেকে তিনি এবার দাঁড়িয়েছেন। তার প্রত্যাশা তিনি এলাকা থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। জয়লাভ করে তিনি গণমানুষের যত দাবি আছে সেই দাবিগুলো আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন, এমনটি জানিয়েছেন। তো সবাই ছিল আমার কাছে মিছিলের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা ৬ আসনের নির্বাচনী গণমিছিল করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা সেখানেই যুক্ত ছিলাম এতক্ষণ।
বিএনপিকে জেতাতে সাজানো নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকার, অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের ব্রিফিংয়ে তিনি জানান, বিএনপির চাপে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দেন। আলাদা দিনে গণভোট দাবি করে তিনি জানান, একই দিনে হলে গণভোটে কোনো গুরুত্ব থাকবে না। ডাক্তার তাহের জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না মনে হয়েছিল, অথচ একটি দলের সঙ্গে কম্প্রোমাইজ করে সংস্কার কমিশনের প্রস্তাবে পরিবর্তন করেছেন তিনি। এতে জনগণ হতাশ হয়েছে। তিনি বলেন, গণভোটের 4টি পয়েন্ট এনে জটিলতা সৃষ্টি করেছেন যা জনগণ বুঝবেন না। কোনো দল ক্ষমতায় গিয়ে সংস্কার না মানলে কিছু করার থাকবে না। প্রধান উপদেষ্টার ভাষণে সে বাধ্যবাধকতা নেই বলে মনে করে 8 দল। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন জামায়াতের এই নেতা। জুলাই সনদ এবং বাস্তবায়ন আদেশের নানা ত্রুটি থাকলেও এ নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পেছনে নির্বাচনী রাজনীতি দেখছেন বিশ্লেষকরা। বলছেন, এর ফলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবার সুযোগ কম। তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে বলেও মনে করেন কেউ কেউ। বাংলাদেশে বর্তমানে জুলাই কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে রিলিভেন্ট রাখার জন্য এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত আছে। তারা অন্য কিছু নয়। তারা এবং এই বিভেদের মাধ্যমে তারা কিছু উইন করতে চায়, বার্গেনিং ক্ষমতাটা বাড়াচ্ছে, জনগণকে মোটিভেট করছে, নিজেকে আওয়াজ দিচ্ছে, জনগণকে চাঙ্গা রাখছে তার পক্ষে, এই কাজটাই করছে। এই আদেশটা কি বুঝে এনারা দিলেন, এটা যদি কেউ আদালতে প্রশ্ন উত্থাপন করে এর ভবিষ্যৎ খুব মুশকিল। বর্তমান সংবিধানে কোনো গণভোট নেই এবং বর্তমান সংবিধানই আমাদের পালন করতে হবে, কারণ এই ইউনূস সাহেবের সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেয় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক করতে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, কয়েক কোটি তরুণ তরুণী তাদের প্রথম ভোট দিতে যাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের সময় 3টি কারচুপির নির্বাচনে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে রাজধানী ঢাকায় এসে মরলেন 26 টুকরো হয়ে। পাওনা টাকা আদায়ে ঢাকায় এসে খুন হন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক, এমন দাবি করেছে পরিবার। আর মামলার আসামি করা হয়েছে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজকে। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের দুটো ড্রাম। ভেতর থেকে 26 টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে পরিচয় বের করে সিআইডি। 3 দিন আগে অসুস্থ বাবাকে রংপুরে একটি হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল হক। এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন। শেষ কথায় আশরাফুল তার ছেলেমেয়ের খোঁজ নিয়েছিলেন। ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় থানায় যোগাযোগ করেন লাকি বেগম। জানতে পারেন তার স্বামীকে 26 টুকরো করা হয়েছে। আশরাফুল ভারত এবং মিয়ানমার থেকে পেঁয়াজ এবং আলু আমদানির ব্যবসা করতেন। 5 ওয়াক্ত নামাজে আশরাফুলের শত্রু থাকতে পারে তা মানতে পারছে না পরিবারের সদস্যরা। আশরাফুল খুনের রহস্য উদ্ঘাটন এবং আসামিকে ধরার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।